পূবালী 12 লঞ্চ, ধন্যবাদ তোমাকে, পটুয়াখালী পর্যন্ত নিয়ে আসলা। যাত্রী সেবার ক্ষেত্রে টাইম মেনটেন, পরিষ্কার পরিচ্ছন্নতা, ভালো ব্যবহার সব দিক দিয়েই 10-এ 10 পাওয়ার মতো। কিন্তু অভিযোগ তো থাকবেই, সেটা হচ্ছে 3 নদীর মোহনা। এই যে সামনে ডান দিকে চলে গিয়েছে লাউকাঠি নদী, আর বাম দিকে চলে গিয়েছে গলাচিপা নদী। তো তারা এক্ষেত্রে আমাদেরকে বিশাল ছাড় দিয়েছে, একদম 3 টাকা কমিয়ে মাত্র 500 টাকা রাখতেছে। আমরা খুবই সুলভ মূল্যে যাতায়াত করতে পারতেছি। যাত্রীরা ভোগান্তিতে থাকে, ছাদে করে যাতায়াত করে, তারপরেও দিন শেষে ভাড়া 500 টাকা। কি আশ্চর্য! এদের কারণে, মানে এই সমস্ত খাইস্টেমের কারণে একদম ভরপুর কামিয়াব হয়ে গেল ট্রলারটা মাল নামাতে নামাতে। দর্শক, আমরা ভিডিও স্কিপ করেছিলাম, লাগাতার 5 মিনিট ধরে যাত্রী খালি নামতেই আছে, বলতে আসি না হগল যাত্রীকে এখানেই নেমে যাইবে নাকি। তো চর গরবদি লঞ্চঘাট থেকে ছেড়ে আমাদের বগা লঞ্চঘাটে আসতে সময় লেগেছে মাত্র 3 থেকে। আর এটা হচ্ছে গলাচিপা নদী। কি যে বলবো, পুরো গলা চাইপে ধরা নদীর মতোই। বরিশালের নতুন লঞ্চ এম খান 7। হোয়াট, লিটারেলি? হ্যাঁ, এটা তো প্রিন্স আওলাদ 10। জাস্ট দেখেন কতটা গতি দিতেছে এই লঞ্চটা। হুজুর, পাওয়ার খাও, চুমুকি অ্যাকশন নাকি? যেভাবে আগ্রাসী ভূমিকে আসতেছে তাতে আমাদেরকে ওভারটেক করতে বেশি সময় লাগে। প্রিয় দর্শক, পূবালী 12 লঞ্চের খুবই প্রশংসনীয় একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে প্রত্যেক কেবিনের জন্য কিন্তু এই যে একটা টিস্যু বক্স, তারপরে একটা ব্রাশ, একটা পেস্ট, একটা হাফ লিটার পানি এবং 1 প্যাকেট বিস্কিট। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিএসএলভি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি পূবালী 12 লঞ্চে ঢাকা টু পটুয়াখালী ভ্রমণ ভিডিও। পটুয়াখালী রুটে বর্তমান রোটেশন পদ্ধতি অনুযায়ী উভয় দিক থেকে একটি করে লঞ্চ চলাচল করে থাকে। তো সেই হিসেবে আজকে পূবালী 12 লঞ্চের ট্রিপ, এখন লঞ্চ ছাড়ার অপেক্ষায় আছি। আর যেহেতু একটাই লঞ্চ, সেহেতু সব যাত্রীরা এই লঞ্চেই উঠবে, তাই স্টাফরাও কিন্তু তেমন কোনো ডাকাডাকি করতেছে না, পরিবেশটা মোটামুটি শান্ত। এদিকে সুরভি 7 এবং কীর্তনখোলা 10কে দেখা যাচ্ছে, তবে সুরভি 7 মাঝে মাঝে সার্ভিসে যুক্ত হলেও কীর্তনখোলা 10 কিন্তু বহুদিন যাবৎ যাত্রী সেবার বাইরে আছে। তো কবে নাগাদ ফিরবে তাও কিন্তু ঠিক বলা যাচ্ছে না। 7টায় লঞ্চ ছেড়ে দেওয়ার কথা, তো 2টা সিঁড়ি ছিল, একটা সিঁড়ি উঠিয়ে ফেলেছে এবং আরেকটা সিঁড়ি উঠানোর কাজ চলতেছে। এখন সময় হচ্ছে 7টা 4। তা আশা করি 7টা 10-এর মধ্যেই লঞ্চ ছেড়ে দিবে। আমিও এখন লঞ্চে উঠে পড়বো এবং আলাদ দুটো এখনও বাধা আছে, তো আর একটু পরেই উঠবো, দেখা যাক কতক্ষণে লঞ্চটা ছাড়ে। তো সিঁড়ি উঠানো শেষ এবং লঞ্চ ব্যাক গিয়ারে দিল। রে বাপ রে! তো এই সুযোগে আলাদ উঠানো হয়ে গেল, তো আমিও এখন উঠে পড়ি, একদম শেষে উঠলাম। লস্কররা আলাদ উঠাইতেছে আর আমি উঠে যাব দোতলায়। এই দেখেন, সুরভি 7 লঞ্চকে ঘষা মেরে মেরে পূবালী 12 ব্যাক গিয়ারে চলে যাচ্ছে, মানে ঘাট থেকে বের হয়ে যাচ্ছে আর কি। লঞ্চ একটা হওয়ার কারণে ভালো পরিমাণে যাত্রী হয়েছে, আর যাত্রী চাপ এতটাই যে ডেক এরিয়া পরিপূর্ণ হয়ে ডেক শ্রেণীর বেশ কিছু যাত্রী এসে এই দোতলায় এখানে বিছানা পেতেছে, যার কারণে আমি সামনে গিয়ে যে ভিডিও করব সেটাও পারতেছি না। বিছানার উপর দিয়ে ওই পাশে গিয়ে ভিডিও না করাটাই ভালো মনে করতেছি, যেহেতু মানুষজন বসে আছে। আর যাত্রী সংখ্যা কী পরিমাণ হয়েছে সেটা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। চলে আসলাম লঞ্চের নিচতলায়, একদম সামনে। এই জায়গার ভিউটা দেখেন, এই মাঝখানে হচ্ছে দোতলায় যাওয়ার সিঁড়ি এবং দুই পাশে হচ্ছে ডেক শ্রেণীতে ভেতরে প্রবেশ করার রাস্তা, আর এই হচ্ছে নোঙ্গরের মোটর, অর্থাৎ মোটরের মাধ্যমে নোঙ্গর ফেলা হয়, আর এই রাস্তা দিয়ে নিচতলার ডেক শ্রেণীতে ঢোকা হয়। আমি এখন চলে যাব দোতলায়। কালো মার্বেল পাথরে বাঁধানো সিঁড়ি এবং দেখতে পাচ্ছেন এলইডি লাইট লাগানো আছে ছোট ছোট সিঁড়ির ভিতরে, যাতে আরও সুন্দর লাগে দেখতে। এবং এখান থেকে ডান পাশ দিয়ে আমরা উঠে যাচ্ছি দ্বিতীয় তলায়। আর দেখতেই পাচ্ছেন দ্বিতীয় তলায়ও কিন্তু বেশ কিছু মানুষ এখানে বিছানা করেছে। যাত্রী একদম ফুলফিল হয়ে গিয়েছে লঞ্চে। তো যাত্রী বোঝাই লঞ্চে এখন ফতুল্লা থেকে যারা উঠবে তাদের মধ্যে অনেককে হয়তো ছাদেও যেতে হবে। এই হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড। আর এই দিকে দেখেন, গাছের পাতাগুলোর ফাঁকা দিয়ে উকি দেয়া পূবালী 12 লঞ্চের চমৎকার একটা ছবিকে ক্যানভাসে রাখা হয়েছে। বারবার ট্রিপল হর্ন দেওয়া হচ্ছে, আর এটাই হচ্ছে লঞ্চ ছেড়ে যাওয়ার লাস্ট সংকেত। তো যেহেতু একটাই লঞ্চ, সেহেতু কেউ যদি থেকে থাকে যাওয়ার মতো, তাহলে তারা যাতে দ্রুত ট্রলারে করে এসে লঞ্চে উঠতে পারে, এজন্যই এই সংকেতগুলো বারবার দেয়া। এখানে বরিশাল রুটের দানবাকৃতির লঞ্চগুলোকে দেখা যাচ্ছে। আর ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাবে পারাবত 18 এবং এমভি মানামি।
লঞ্চের হেডলাইট জ্বালানো আছে আর এটার আলো অনেক দূর পর্যন্ত যায়। তো এই লাইটের ভেতরটা দেখেন জাস্ট জ্বালানো অবস্থায়, ভাই রে, মানে প্রচণ্ড গরম। তো আমার এখানে থেকেই গরম লাগতেছে, তারপরে আবার একটু দেখাই। এই হচ্ছে লাইটের ভেতরের অবস্থা। তো পেছনে একটা গ্লাস লাগানো, যার কারণে আর কি আলোটা আরও বেশি দূরে প্রতিফলিত হয়। এদিকে ঘাট প্লেসে আসা যাওয়া 2 লঞ্চ, সম্ভবত রাতের ট্রিপে ইলিশের উদ্দেশ্যে যাবে, এজন্যই ঘাট প্লেসে এসেছে। প্রিয় দর্শক, পূবালী 12 লঞ্চের খুবই প্রশংসনীয় একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে প্রত্যেক কেবিনের জন্য কিন্তু এই যে একটা টিস্যু বক্স, তারপরে একটা ব্রাশ, একটা পেস্ট, একটা হাফ লিটার পানি এবং 1 প্যাকেট বিস্কিট, তো এরকম একটা প্যাকেজ তৈরি করা হচ্ছে এখানে। এটা প্রতিদিনই দেওয়া হয়। তো এখন কেবিন বয় এবং লঞ্চের স্টাফরা এগুলোকে আলাদা করতেছে, মানে ফাইল রেডি করতেছে এবং কিছুক্ষণের মধ্যেই প্রত্যেক কেবিনে এটা পৌঁছে দেওয়া হবে। তবে সিঙ্গেল কেবিনে 1 ফাইল পাবেন আর ডাবল কেবিনে 2 ফাইল পাবেন আর কি, বুকিং অনুযায়ী দেওয়া হয় এগুলো। তো খুবই প্রশংসনীয় কাজটা, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এরকম সেবা দিয়ে যেতে পারলে আসলেই এটা প্রশংসনীয়। তো আমরা চলে যাচ্ছি 3 তলায়। এই হচ্ছে দোতলার সিঁড়ি, মানে দোতলা থেকে 3 তলায় যাওয়ার সিঁড়ি, লঞ্চের ঠিক মাঝ বরাবর। আর উপরে দেখেন চমৎকার ইন্টেরিয়র ডিজাইন করা, এখানেও মার্বেল পাথর দিয়ে বাঁধানো সিঁড়িটা। এখানে রাখা আছে একটা অগ্নি নির্বাপক যন্ত্র। তো আমরা 3 তলায় চলে আসলাম, এখন চলে যাব একদম সামনে। কেবিন করিডোরে হাঁটতেছি, এটা হচ্ছে রিভার সাইড কেবিন করিডোর। 3 তলার একদম সামনে হচ্ছে কফি হাউস এবং দোকান। তো এই জায়গাটা আমরা পরে আসবো, আগে একটু সামনের ইন্টেরিয়র ডিজাইনটা দেখি। তো এই জায়গাটা দেখেন, এখানেও কয়েকজন যাত্রীকে দেখা যাচ্ছে বিছানা পেতেছে। এখন আমরা অতিক্রম করতেছি হাসনাবাদ ডকইয়ার্ড, আর এই জায়গাটাই অ্যাডভেঞ্চার গ্রুপের উত্থান পতন হচ্ছে। একে তো অ্যাডভেঞ্চার 1 লঞ্চকে নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে, দেখতে পাচ্ছেন মাঝখানে শুধু সাইলেন্সার 2টি উঁচিয়ে দেখা যাচ্ছে এবং নিচের কিছু অংশ কাটা বাকি আছে। আর এদিকে অ্যাডভেঞ্চার 9 লঞ্চের ইঞ্জিন পরিবর্তন করা হচ্ছে, আর অ্যাডভেঞ্চার 6 লঞ্চকে ট্যুরিস্ট ভেসেল হিসেবে তৈরি করা হচ্ছে আর কি। একসময় নদীপথে দাপিয়ে বেড়ানো প্রিয় এই অ্যাডভেঞ্চার সিরিজের বর্তমান অবস্থা খুবই করুণ। বর্তমানে এদের কোনো লঞ্চেই কিন্তু সার্ভিসে নেই, তবে আশা রাখি খুব দ্রুতই ফিরবে অ্যাডভেঞ্চার 9। বুড়িগঙ্গার পাহাড়ে রাতের বেলা বসুন্ধরার এই এলাকাটা দেখলে মনে হয় যেন আগের কালের কোনো এক সাম্রাজ্য, রাজপ্রাসাদ। বিশেষ করে এটা দেখেন, মহেশমতি সাম্রাজ্য। আল্লাহ, সামনেই বুড়িগঙ্গা রেল সেতু দেখা যাচ্ছে। আর আমি এখন লঞ্চের ছাদে একটা এসির বক্সের উপরে বসে আছি। তো উপর থেকে সব কিছু দেখতে বেশ ভালোই লাগতেছে। মিডিয়াম স্পিডে চলতেছে পূবালী 12, আর ছাদেও বেশ পরিমাণে যাত্রী ঘোরাফেরা করতেছে। এর মধ্যে কিছু আছে সারা রাত তো ছাদেই থাকবে এই নিয়তে এসেছে, আর কিছু আছে যে একটু ছাদে ঘুরতে আসলো। তো সামনেই হচ্ছে ফতুল্লা টার্নিং, আমরা ফতুল্লার একদম কাছাকাছি চলে আসছি। পটুয়াখালী রুটের লঞ্চ যেহেতু ফতুল্লায় ঘাট ধরে, তো সেই হিসেবে আমাদের পূবালী 12 লঞ্চও ফতুল্লায় ঘাট ধরবে এবং আমরা প্রায় ঘাটের কাছাকাছি চলে আসছি। অন্যদিকে এশার আজানও চলতেছে। আর এইদিকে দেখেন আসা যাওয়া 4, এটা ঢাকা চাঁদপুর কালীগঞ্জ ইলিশা রুটের। ঢাকা চাঁদপুর কালীগঞ্জ ইলিশা তো মনে হয় এইটি একমাত্র লঞ্চ যেটা চাঁদপুরে ঘাট করে। তো দুর্দান্ত গতিতে কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। জাস্ট দেখেন কতটা গতি দিতেছে এই লঞ্চটা। আর আমাদেরকে হাদিয়া দিবে না তা কি হয় নাকি? লও হাদিয়া, ঝাপাং ঝাপাং। ও ভালো রকম দিছে বাড়ি। সদরঘাট থেকে ছেড়ে এসেছি 7:10 আর এখন ঘড়িতে 7:45 বাজে। তো মোটামুটি 35 মিনিট লেগেছে ফতুল্লা ঘাট পর্যন্ত আসতে পূবালী 12 লঞ্চের।
আর ঘাটে যাত্রীদের অবস্থা দেখেন, প্রচুর, 100-র বেশি হবে যাত্রী ফতুল্লা ঘাট থেকে। এবং এখনই শুরু হবে যাত্রীদের হুড়োহুড়ি তাড়াহুড়া। ভালো কোনো জায়গা যদি বেঁচে থাকে সেই জায়গাটুকু নিতে হবে, অন্যথায় তো ছাদে। তো দেখেন ঘিজিবিজি করতেছে যাত্রী আর কি। হুজুর পাওয়ার খাও, চুমুকি অ্যাকশন নাকি? পাওয়ার হবে, পাওয়ার। আরে মানুষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, ফতুল্লা লঞ্চঘাট, নারায়ণগঞ্জ। লঞ্চ ঘাটে থাকা অবস্থায় আমরা তিনতলার কিছু অংশ ঘুরে দেখে ফেলবো। আছি একদম তিনতলার সামনে। এই হচ্ছে সামনের ইন্টেরিয়র ডিজাইন, এবং এখানে তো দোকানে একটু পরেই ঢুকবো যা বলেছিলাম। তো এখন আমরা কেবিন করিডোরে একটু হাঁটবো। আর এই করিডোরে হচ্ছে 301 থেকে 319 নম্বর কেবিন পর্যন্ত, অর্থাৎ এই সোজা যে সিরিয়াল রিভার সাইড, এটাতে 301 থেকে 319 নম্বর কেবিন পর্যন্ত আছে, আর এটা হচ্ছে 301। এখন আমরা একদম এই সিরিয়ালের শেষ মাথায় চলে যাব। তো হাঁটা শুরু করি, হাঁটতে 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 হাঁটতে। এই ভাই রে, পিচ্চিটাকে ওর মা ডাকতেছে কিন্তু ও যাচ্ছে না। তো মায়ের একটু মমতাময়ী শাসন চলতেছে এখানে। তবে মায়ের সাথে কখনোই ঘাটতারামি করা ঠিক না, যদিও এই জিনিসটা ছোটবেলায় আমরা বুঝি না, বড় হইলে পরে বুঝি। কতক্ষণ যে হাঁটা লাগবে শেষ মাথায় যাইতে। লঞ্চগুলো অনেক লম্বা হয়ে থাকে, যার কারণে এই যে দেখেন ভিডিও করতে করতে শেষ মাথায় যাচ্ছি, অনেক সময় লাগে। তো আমরা প্রায় শেষ মাথায় পৌঁছে গেলাম, একটু সময় ধৈর্য ধরেন। মুরব্বী কি কয় শোনেন। আমরা পেয়ে গেলাম 319 নম্বর কেবিন, ডাবল। আপনার যাত্রা শুভ হোক। তো এটাই ছিল এই সিরিয়ালের শেষ কেবিন। মুরব্বী ফতুল্লা থেকে উঠে ভিতরে সিট পায় নাই, যার কারণে ছাদেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে লঞ্চ ছেড়ে দিল, কিন্তু দুইজন যাত্রী অথবা ঘাটের কর্মকর্তা লঞ্চে রয়ে গিয়েছে, তারা নামতে পারে নাই। তো এখন এই ঘাটে একটা ট্রলার আছে, তো ওই ট্রলারটা এসে হয়তো তাদেরকে নিবে। এই যে এই দুইজন ব্যক্তি, তারা এখনও নামতে পারে নাই, তার আগেই লঞ্চ ব্যাক গিয়ার দিয়ে দিল। তো এখনই হয়তো ট্রলারটাকে দ্রুত করে ডাকতেছে, আরেকজন বলতেছে যে 500 টাকা পাবি, তাড়াতাড়ি আয়। এরটুক জায়গার জন্য কি 500 টাকা দেওয়া লাগবে? এটাও একটা চিন্তার বিষয়। অলরেডি ট্রলার স্টার্ট হয়ে গেল এবং আসতেছে লঞ্চের দিকে। তো লঞ্চ এখনও সম্পূর্ণটা ঘুরবে, তারপরে স্পিড বাড়াবে, তার আগেই ট্রলার এসে পড়বে আশা করা যায়। বলতেছে ভাড়া কিন্তু 100 টাকা করে, এর থেকে কম হবে না। তার মানে জন প্রতি 100 টাকা লাগবে এইটুকু হেল্প করার জন্য। ভাই রে ভাই, কিন্তু ও আচ্ছা একজন বাকি ছিল, এই জন্যই বলতেছি যে যায় নাকি। এই 3 জন মূলত লঞ্চ মিস করেছে। তো যাও ঘাটে যাও, আর 3 জন 300 টাকা গুনে গুনে দিয়ে দাও। আরে অল্পের জন্য পকেট কষালো আর কি। ডান পাশের রিভার সাইডে 319 পর্যন্ত, আর বাম পাশের রিভার সাইডে 320 থেকে 337 পর্যন্ত পেলাম। রিভার সাইড গেল। এবার মাঝখানের করিডোরের ডান পাশ 338 থেকে 343 পর্যন্ত এই বা ডান পাশ, আর বাম পাশে 366, 43-এর পরে তো 44 হওয়ার কথা। আচ্ছা, এখানে 66 থেকে 71 পর্যন্ত দেখিয়েছে, তার মানে এই মাঝখানের রিভার সাইডকেও হয়তো দুই ভাগে বিভক্ত করা হয়েছে, অর্থাৎ সিঁড়ির ওই পাশ এবং এই পাশ। আমরা সিঁড়ির অন্য প্রান্তে চলে আসলাম, মূলত ওই পাশে ছিলাম, তো ডিরেক্ট এই পাশে চলে আসলাম। এখন এই এরিয়াটা একটু দেখবো। আর ঠিক এইভাবে কিন্তু টয়লেট জোন করা হয়েছে এই পুবালি 12 লঞ্চে।
তিনটা বেসিন, বড় একটা আয়না এবং দুইটা টয়লেট, চমৎকার কম্বিনেশন। এই পাশেও দেখেন দুইটা টয়লেট, তিনটা বেসিন এবং বড় একটা আয়না। তো খুবই চমৎকারভাবে সজ্জিত করা হয়েছে টয়লেট জোন, এবং কেবিন করিডোরেও বেশ কিছু যাত্রী দেখা যাচ্ছে। আর চলে আসলাম একদম পেছনে, এখানে ডেক শ্রেণীর অল্প একটু জায়গা আছে। এই যে এখানেও ভরপুর যাত্রী। মাঝখানের করিডোরকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, সিঁড়ির ওই পাশ এবং এই পাশ। তবে আমরা মোট সংখ্যা পেয়ে গিয়েছি, তৃতীয় তলায় কেবিন সংখ্যা হচ্ছে 71টি। এখন আমরা চলে যাব চতুর্থ তলায়। এই যে 4 তলার চিকুন সিঁড়ি, তো সিঁড়ি বেয়ে আমরা 4 তলায় চলে আসলাম। আর ডান পাশে হচ্ছে ছাদের অংশ যেখানে গ্রিল লাগানো, আর বাম পাশে হচ্ছে কেবিন। তো এইখানে কেবিনগুলো কোম্পানি কেবিন নাকি স্টাফ কেবিন সেটাই আমাদের দেখার পালা। যেহেতু 4 তলা মাস্টার ব্রিজের কাছে, সেহেতু এই জায়গাটা থাকে সবসময় অন্ধকার। আর এখানে দেখা যাচ্ছে একটা টয়লেট, একটা বেসিন এবং একটা আয়না। তো আমরা এখন সোজা মাস্টার ব্রিজের দিকে চলে যাচ্ছি। এই দিকটা অন্ধকার থাকার কারণ হচ্ছে মাস্টাররা যখন লঞ্চকে ড্রাইভিং করে, মানে ড্রাইভাররা, তখন আশেপাশে আলো তো জ্বলে থাকলে চোখে আলো পড়ে, যার কারণে তাদেরকে চালাতে কষ্ট হয়, প্রবলেম হয়। তো এই হচ্ছে লঞ্চের মাস্টার ব্রিজ। তো জায়গাটা অন্ধকার। আর 4 তলায় যে কেবিনগুলো আমরা দেখেছি সেগুলোতে প্রত্যেকটা কেবিনে যেই মাস্টার বা সুকানি বা ড্রাইভারের কেবিন তার নাম সহ লেখা আছে। এই হচ্ছে 4 তলার কেবিনের মাঝখানের করিডোর। এই সবগুলো কেবিনই হচ্ছে স্টাফ কেবিন, তবে খুবই ভালো মানের এবং ভিআইপি মানের। তো বলতেই হবে যে লঞ্চটাকে খুবই লাক্সারিয়াসভাবে তৈরি করা হয়েছে। এবং এখন চলে আসলাম একদম ছাদে। এই দিকে দেখেন, জায়গা না পাওয়ার কারণে ছাদে এসে এসির বক্সের উপরেও বিছানা পেতেছে, কারণ প্রচুর পরিমাণে যাত্রী। এবং ছাদেও দেখেন প্রত্যেকটা এসির বক্সে এবং পানির ট্যাঙ্কির উপরে যাত্রীরা বসে রয়েছে এখানে। আর এই হচ্ছে সাইলেন্সার এবং সাইলেন্সার ফানেল, হালকা আওয়াজ টের পাচ্ছেন আপনারা। দর্শক, এবার চলে আসলাম ইঞ্জিন রুমে। আর এখানে দেখতে পাচ্ছেন পূবালী 12 লঞ্চের ডাইহাটসু 6 সিলিন্ডার বিশিষ্ট 1200 হর্স পাওয়ারের ইঞ্জিন। এটা হচ্ছে ডান পাশের ইঞ্জিন, সরি এটা বাম পাশের ইঞ্জিন। আর এই ইঞ্জিন সর্বোচ্চ কত আরপিএম তুলতে সক্ষম সেটা আমার সঠিক জানা নেই, আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এখানে অ্যানালগ মিটার থেকে দেখতে পাচ্ছি, যদিও ডিজিটাল মিটার নেই। এখানে দেখে মনে হচ্ছে যে হয়তো 900 আরপিএম পর্যন্ত তুলতে পারবে, এবং বর্তমানে 300 আরপিএমে আছে এমনটাই মনে হলো। আর এটা হচ্ছে ডান পাশের ইঞ্জিন। এই ইঞ্জিনটার মিটারটাও আমরা একটু দেখার চেষ্টা করি। এটাও দেখে মনে হচ্ছে 300 আরপিএমেই ঘুরতেছে, তার মানে উভয় ইঞ্জিন 300 আরপিএমের কাছাকাছি রয়েছে আর কি। এই হচ্ছে ডান পাশের ইঞ্জিনের গিয়ার বক্স। আর এই লঞ্চের ইঞ্জিন রুমটা অন্যান্য লঞ্চের তুলনায় সংকীর্ণ, মানে কিছুটা অল্প জায়গা নিয়ে ইঞ্জিন রুমটাকে সাজানো হয়েছে। এখন আমরা একদম পেছনে চলে যাব। আর এই জায়গাটা হচ্ছে লঞ্চের হোটেল। এদিকে দেখেন ডেকসি রাখা আছে, এবং বাম পাশটায় হচ্ছে হোটেল। খাওয়া দাওয়া চলতেছে, পাক শাকও হয়েছে। তো হোটেলের সামনে আসলেই মনে চায় যে কতক্ষণ ডাল চচ্চড়ি খেয়ে যাই। তো এখানে রান্না চলতেছে। একদম পেছনে চলে আসলাম। এই দেখেন প্রপেলার থ্রাস্ট। তো আগেই বলেছি যে লঞ্চ চলতেছে মিডিয়াম গতিতে, মিডিয়ামের চেয়েও কম আর কি। তো মোটামুটি গতিতে চালাইতেছে লঞ্চটাকে, কারণ যেহেতু স্রোতের অনুকূলে সেহেতু অত বেশি গতি দেওয়ার প্রয়োজন নাই। আর এই হচ্ছে পেছনের টয়লেট এরিয়া, এবং এটা হচ্ছে শুকান শ্যাফট। লঞ্চের পেছনের অংশে বাম পাশে থাকে হোটেল এবং ডান পাশে থাকে লস্কর কেবিন। লস্কর কেবিন অর্থাৎ মানে ওই লঞ্চের 3য় শ্রেণীর স্টাফ এরা, তো এদের কেবিন থাকে এই জায়গায়। আর এইখানে দেখেন একটা এক্সট্রা প্রোপেলার রাখা আছে। নিচতলার চায়ের ক্যান্টিনে আবার কফির মেশিনও লাগিয়েছে, এখানে কফি পাবেন, আবার আপনার রং চা, দুধ চা সেটাও আছে, সেটাও পাবেন, এবং কেক। আর পাশে হচ্ছে সেই বিখ্যাত সিঁড়ির নিচের দোকান। তো এই দোকান সব লঞ্চেই থাকে স্বাভাবিক। আর এই সিঁড়ি থেকেই দোতলায় যাওয়া হয়। তো ডেক শ্রেণীতে তেমন একটা ক্যামেরা ফোকাস দেই নেই, কারণ প্রচুর মানুষ বসে আছে, বিশেষ করে মা বোনেরা বসে আছেন। তো অপ্রস্তুতভাবে তাদেরকে হঠাৎ করেই ক্যামেরায় তুলে ধরা তো একদমই ঠিক হবে না। সেজন্য হালকা একটু দরজার বাইরের থেকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে মানে ডেকের ভিতরে কী পরিমাণ ভিড় সেটাই দেখানোর চেষ্টা করলাম। এই লঞ্চের আরও একটা বিষয় আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে প্রত্যেক ওয়াক্তে মাইকে আজান হয় এবং নির্দিষ্ট জায়গায় জামাত হয়। তো এইমাত্র এশার আজান হলো, আর এইমাত্র গ্রিন লাইন গেল। দেখেন আমাদেরকে কিছু উপহার দিয়ে গিয়েছে, তো উপহারগুলো সাদরে গ্রহণ করছে আমাদের পূবালী 12 লঞ্চ। চলে আসলাম লঞ্চের একদম টপ ফ্লোরে, অর্থাৎ 4 তলার ছাদে। তো এখান থেকে দেখেন সম্পূর্ণ 3 তলার ছাদটা কত সুন্দর লাগতেছে। আর মুসল্লিরা নামাজের জন্য প্রস্তুত হচ্ছেন। যদিও লঞ্চের ভেতরেই নামাজের স্থান রয়েছে, তারপরেও যেহেতু যাত্রীচাপ বেশি তাই ছাদে এসে জামাত আদায় করা হচ্ছে।
এখানে ছোট্ট একটা মাস্তুলের মতো বানানো আছে, এটাতে লঞ্চের সিগন্যাল বাতি লাগানো হয় এবং এটা লঞ্চের সৌন্দর্যও বৃদ্ধি করে। এখান থেকে মুক্তারপুর ব্রিজ দেখা যাচ্ছে এবং রাতের আবহাওয়াটাও মাশাআল্লাহ খুবই চমৎকার। এইটা হচ্ছে রাডার ডোম বা রাডার আর কি। তো লঞ্চ চলাচলের পেছনে এর বিরাট অবদান। এখানে এরকম বেশ কয়েকটা অ্যান্টেনা রয়েছে যেগুলো প্রয়োজনীয় দিক নির্দেশনার ক্ষেত্রে ব্যবহৃত হয়। মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজ অতিক্রম করে ফেললাম। তো দর্শক, যারা এখনও আমাদের ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তবে এখনও লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব কিছুই করেন নাই, ভাই কিপটামি সিপটামি বাদ দেন, দ্রুত লাইক করেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলেন। এবং কে কোথা থেকে দেখতেছেন, ভিডিওটি কেমন লাগতেছে এবং কী টাইপের ভিডিও দেখতে চান সেগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনাদের ভ্রমণ প্রিয়, লঞ্চ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত। এই দিকে দেখেন দর্শক, লঞ্চে বেশ কয়েকটা হ্যাকার ছিল। তো মুন্সিগঞ্জে আসতেই একটা ট্রলার এসেছে এবং সবগুলো হ্যাকার নেমে গিয়েছে, হকার আর কি, আমি মজা করে বলি হ্যাকার। এদিকে মুন্সিগঞ্জ ঘাটে তাসরিফ 2 লঞ্চকে দেখা যাচ্ছে। তো ঢাকা থেকে ছেড়ে এসেছে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এবং মুন্সিগঞ্জ ঘাটে এসে যাত্রী উঠাচ্ছে এবং মালও হয়তো উঠাচ্ছে। তো তাকে আমরা ক্রস করে চলে যাচ্ছি। তবে চলে যাচ্ছি তো ঠিক আছে, কিন্তু পুবালি 12 যেই গতিতে চালাইতেছে তাতে এই চান্দু পেছন থেকে আইসা আবার আমাদেরকে খেয়ে দেয় কি না, ভয় ভয় লাগতেছে আমার। দেখা যাক কি ঘটে এবং কি রটে। প্রিয় দর্শক, দেখেন যেটা আশঙ্কা করেছিলাম সেটাই হলো। মুন্সিগঞ্জে রেখে এসেছি এই তাসরিফ 2 লঞ্চকে, 1 ঘন্টা হতে না হতেই সে আমাদের পেছনে লেগে গিয়েছে। এখন আমাদের লঞ্চ কত কিলোমিটার বেগে চলতেছে সেটা একটু দেখা দরকার। এই মুহূর্তে আমাদের পুবালি 12 লঞ্চের স্পিড হচ্ছে ঘন্টায় 16 কিলোমিটার। তো এই 16 কিলোমিটার বেগে যদি চলতে থাকে তাহলে আমি শিওর যে তাসরিফ 2 এর সাথে পারবে না। তো সেটাই এখন দেখার পালা। যেভাবে আগ্রাসী ভূমিকে আসতেছে তাতে আমাদেরকে ওভারটেক করতে বেশি সময় লাগবে না। এদিকে মনপুরা হাতিয়া রুটের তাসরিফ 2 সার্চ লাইট জ্বালিয়ে বিধ্বংসী গতিতে এগিয়ে যাচ্ছে এবং আমাদেরকে কিছুক্ষণের মধ্যেই ওভারটেক করে ফেলবে এমনটা মনে হচ্ছে। তবে পুবালি 12 পক্ষ থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছি না, একটা নর্মাল গতিতেই চলতেছে পুবালি 12 লঞ্চ। আর একটা বিষয় হচ্ছে, তাসরিফ সিরিজের লঞ্চগুলোর বডি ফিটনেস সুন্দর, প্লাস বডির তুলনায় ইঞ্জিনগুলো তুলনামূলক বড় এবং শক্তিশালী, যার কারণে নর্মাল গতিতে মানে ইঞ্জিনগুলোকে নর্মাল পাওয়ারে রাখলেও দেখা যায় যে লঞ্চ ভালো স্পিডেই চলতেছে। তো দেখেন তাসরিফ কিন্তু দুর্দান্ত গতিতে আমাদেরকে ওভারটেক করে এগিয়ে যাচ্ছে। আর যেহেতু উপকূলীয় লঞ্চ, লম্বা পথ পাড়ি দিতে হবে এবং এই লঞ্চগুলো একটু সবসময়ই বেশি গতিতে চলার চেষ্টা করে, কিন্তু ওই হিসেবে পুবালি 12কে পটুয়াখালী ঘাটে সকাল সকাল পৌঁছতে পারলেই হবে। তো সেই হিসেব করে আর কি চালাইতেছে পুবালি 12, তাড়াহুড়োর কোনো প্রয়োজন নাই। আশা করা যায় সকাল সকাল 6টা-7টার মধ্যে পৌঁছে যাবে। তাসরিফ 2 আমাদেরকে ওভারটেক করেই ফেললো। তো কি আর করার, চলেন 1 কাপ কফি খেয়ে মাথা ঠান্ডা করার চেষ্টা করি। এনার্জি বিস্কুট কত করে? এনার্জি বিস্কুট 20 টাকা, ওই 1 প্যাকেট দেন। আর কফি? কফি 30 টাকা। তো দেন একটা কফি। চা বা কফির সাথে কিছু না খাইলে আমার ভাল লাগে না। তো এইখানে খোঁজাখুঁজি করতে করতে পছন্দ মতো কিছু না পেয়ে শেষ পর্যন্ত 1 প্যাকেট নাটি বিস্কুট নিয়ে নিলাম। প্রিয় দর্শক, এবার দেখেন পুরো নদী আলোকিত করে একদম বিয়ে বাড়ি সাজিয়ে আসতেছে বরিশালের নতুন লঞ্চ এম খান 7। হোয়াট, লিটারেলি? হ্যাঁ, এটা তো প্রিন্স আওলাদ 10, কিন্তু এত আলো জ্বালায় কবে থেকে এই লঞ্চে? কি একটা অবস্থা, এম তো পুরো অবাক।
তো দর্শক মিস্টেক হয়ে গেল, এটা হচ্ছে বরিশালের প্রিন্স আওলাদ 10। তো এত পরিমাণে আলো জ্বালিয়েছে, দূর থেকে মনে হয়েছিল এম খান 7, তবে কাছে আসার পরে বডি ফিটনেস এবং লোগো দেখে বুঝতে পারলাম যে না, এটা আওলাদ 10। রাতের এই সময়টাতে নদীপথে ঢাকাগামী অনেক লঞ্চকেই দেখতে পাওয়া যায়। তেমনিভাবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সুরভি 8 লঞ্চ, এটা ইলিশার থেকে ছেড়ে এসেছে, ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। আর যদি আপনাদেরকে আর একটু পেছনের দিকে দেখাই, পেছনে বলতে আর কি সুরভি 8-এর পেছনে আর আমাদের সামনে, তাহলে দেখতে পাচ্ছেন দূরে অনেক আলো জ্বলতেছে, তার মধ্যে বিশেষ করে এম খান 7। তো একটু আগে আওলাদ 10কে এম খান 7 মনে করেছিলাম, কিন্তু এইবার আর ভুল হবে না, এটা শিওর এম খান 7। আর এম খান 7-এর পেছনে আরও অনেক লঞ্চ আছে। তো আর একটু কাছে আসলে অবশ্য জিনিসটা ভালোভাবে দেখা যাবে। আমাদের লঞ্চও বারবার সার্চ লাইট মেরে সামনে দেখে নিচ্ছে, এত দূর থেকে যাচ্ছে, কি একটা অবস্থা। একটু কাছ থেকে গেলেই তো ভালো হতো, ক্যামেরা জুম করে তারপরে আবার ফোকাস দেওয়া লাগে, তখন মানে এমনিতেই ক্যামেরার ধরতে কষ্ট হয়ে যায়। তো কাছ থেকে গেলেই তো ভালো হতো। এখন কি গান গেয়ে কাছে আসতে হবে নাকি? কাছে এসো, কাছে এসো, কাছে এসো না। লঞ্চ রেও ক্লোজ আপ পেস্ট দিয়ে ব্রাশ করাইতে হবে, তাইলে কাছে আসবে। আরে ক্যামেরার লেন্সে ঠিকমতো পাচ্ছে না। তো তারপরেও যতটুকু সম্ভব দেখাচ্ছি। দেখেন এম খান 7 আমাদেরকে ক্রস করে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। এখন মোটামুটি দেখা যাচ্ছে স্পষ্ট। একে তো যত বাতি আছে সব জ্বালায় রাখে, তারপরে আবার দূর থেকে যাইতেছে, যার কারণে ঠিকঠাকভাবে ক্যামেরার ফোকাসে পাচ্ছি না আর কি। কালো ধোঁয়া ছেড়ে ঢাকার দিকে এগিয়ে যাচ্ছে। তবে এই লঞ্চটার ক্ষেত্রে বলাই লাগে যে যাত্রী সেবায় যুক্ত হওয়ার পর থেকে যতটুকু সম্ভব ভালো গতি, ভালো সার্ভিস, ভালো ব্যবহার, সব দিক দিয়ে মানে A to Z ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করে যাচ্ছে এই লঞ্চটি। তো সেক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ জানাই এই খান গ্রুপকে। তো যাত্রী সেবার মান উন্নত করার জন্য যথেষ্ট পরিমাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই লঞ্চটি। এখন যেই লঞ্চটা আমাদেরকে ক্রস করে যাচ্ছে, এটার নাম বা রুট কিছুই আমি বুঝতেছি না। তো এইটার ব্যাপারটা আপনাদের হাতে ছেড়ে দিলাম, কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এটার নাম কি এবং কোন রুটে চলে এই লঞ্চটা। তো এরপরে যেই লঞ্চটাকে আমরা দেখতে পাচ্ছি, এটা সম্ভবত বরিশালের লঞ্চেই হবে। তো প্রথমে আমরা পেয়েছি আওলাদ 10কে, তারপরে এম খান 7 লঞ্চ। এখন আমরা দেখতে পাচ্ছি এটা সম্ভবত কুয়াকাটা 2 লঞ্চ হতে পারে। তো যতটুকু বুঝতেছি দূর থেকে আবসা আবসা দেখা যাচ্ছে আর কি। তো সম্ভবত কুয়াকাটা 2 লঞ্চ বরিশাল থেকে ছেড়ে এসেছে এবং ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। আর এরপরে যেই লঞ্চটা আছে সেটা আর কেউ নয়, বরিশাল রুটের অপটিমাস প্রাইম খ্যাত পারাবত 12। চমৎকার বডি ডাইমেনশন, গোল্ডেন কালার লাইটিং এবং LED নেম প্লেট দেখে অনেক দূর থেকেও খুব সহজেই চিনে ফেলা যায় এই লঞ্চটিকে। তো পারাবত 12কে দেখতে পাচ্ছেন জাঁকজমকপূর্ণ অবস্থায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে সর্বশেষ লঞ্চ হিসেবে। তো বাকিগুলো আগেই চলে গিয়েছে। তো বরিশাল রুটের এই চমৎকার লঞ্চটির সাথে আপনার ভ্রমণ অভিজ্ঞতা থাকলে জানাতে পারেন কমেন্ট সেকশনে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদেরকে ক্রস করে যাচ্ছে MV প্রিন্স রায়হান 1। এই লঞ্চটা পটুয়াখালী থেকে ছেড়ে এসেছে এবং ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। আর আমরা আছি পূবালী 12 লঞ্চে, তা আমরা ছেড়ে এসেছি ঢাকার থেকে এবং পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছি। তো একই রুটের 2টা লঞ্চ এখন একে অপরকে ক্রস করে গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। আরও একটি লঞ্চ যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে, তবে এটাকে দেখে মনে হচ্ছে চরমন্তাজ রুটের রেড সান 5 লঞ্চ হতে পারে, তবে একদম শিওর না, যেহেতু দূর থেকে যাচ্ছে ভালো বোঝা যাচ্ছে না। প্রিয় দর্শক, এবার দেখেন হুলারহাট ভান্ডারী রুটে নতুন যুক্ত হওয়া পূবালী 7 লঞ্চ যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তবে এটা তো এখানে থাকার কথা না, কারণ এই লঞ্চ বের হবে হচ্ছে চাঁদপুর ঘাট থেকে একটু এদিকে এসে বরাবর মেঘনার এই পারে ইব্রাহিমপুরের আগে যে নদীটা আছে সেই নদীর থেকে মেঘনায় বের হওয়ার কথা। কিন্তু এইখানে কি করতেছে আল্লাহই জানে। এদিকে আমরা প্রায় কালীগঞ্জ চ্যানেল অতিক্রম করে ফেলেছি, সামনেই হচ্ছে ইলিশা চ্যানেল, এবং এইদিকে দেখেন কালীগঞ্জ ঘাটে অলরেডি তাসরিফ 2 বার্থিং নিয়েছে। তো এই জায়গায় পূবালী 7 কেন আসলো বুঝলাম না, দেখে তো মনে হয়েছে ইলিশা চ্যানেল ঘুরে বের হয়েছে। তো এত নদী ঘোরার কি কারণ আল্লাহই জানে, হয়তো দিক ভুল করে ফেলেছে অথবা কী কারণে এসেছে সেটা তারাই জানে। যাই হোক, তো কালীগঞ্জ ঘাটে, উলানিয়া কালীগঞ্জ ঘাটে আছে তাসরিফ 2। তো এই লঞ্চটাকে আমরা একবার মুন্সিগঞ্জ ঘাট থেকে পিছনে ফেলেছি, তারপরে আবার আমাদেরকে ওভারটেক করে চলে এসেছে। এখন আবার কালীগঞ্জ ঘাটে রেখে যাচ্ছি।
আর সামনেই যেহেতু ইলিশা চ্যানেল, এখন ঘাট ছেড়ে দিলেও আশা করি আর আমাদেরকে ধরতে পারবে না। এখান থেকেই ভালো রকম ঢেউয়ের আভাস পাচ্ছি। তবে এই দিক থেকে যতই দক্ষিণে যাওয়া হবে ততই ঢেউ বাড়তে থাকবে, কারণ সমুদ্র কাছাকাছি চলে আসবে। তো যদিও আমরা আর দক্ষিণে যাব না, একটু পরেই আমরা ডান দিকে ঢুকে পড়বো ইলিশা চ্যানেলে। দর্শক, এটা হচ্ছে ইলিশা চ্যানেলের শুরু, মানে ইলিশা চ্যানেলের মুখ। এইখান থেকেই আর কি আমাদের পূবালী 12 ডান দিকে ঢুকে যাবে নদীতে। আর এই জায়গাটা হচ্ছে মেহেন্দিগঞ্জের ভেতরে, এবং আমরা এখন মেঘনা নদীতে আছি। তো এখন এই মোড় ঘুরে আস্তে করে এই ছোট নদীতে ঢুকে যাবে। এবং দেখেন লঞ্চের হেডলাইট দিয়ে রেখেছে এই দিকটাতে, যাতে দিক নির্ধারণ করে একদম রিল্যাক্সে ভিতরে প্রবেশ করা যায়। আজকে আকাশ একদম অন্ধকার, কারণ চাঁদ আজকে নেই আকাশে। সন্ধ্যার পরেই চাঁদ ডুবে গিয়েছে, চিকুন চাঁদ ছিল একটা। আমরা বুড়িগঙ্গা নদী মানে ধলেশ্বরী নদী শেষ করতে না করতেই চাঁদও অস্তমিত হয়ে গিয়েছে। তো যার কারণে পরিবেশটা একদম অন্ধকার, চারিদিক ঘুটঘুটে অন্ধকার একটা অবস্থা। চাঁদের আলো থাকলে এইসব জায়গাটাও খুব সুন্দরভাবে দেখা যেত, কিন্তু চাঁদের আলো না থাকার কারণে, ওই সাপোর্টটা না পাওয়ার কারণে কিন্তু অন্ধকার, একদম অন্ধকারেই। বাকি এই যে আলো মানে লঞ্চের হেডলাইটের কারণে এইটুকু দেখা যাইতেছে। প্রিয় দর্শক, গভীর অন্ধকারের মধ্যে এখন ঘড়িতে সময় হচ্ছে 1:15, মানে 1:12 বাজে। তো এই মুহূর্তে আমরা ইলিশা চ্যানেল ধরে ঢুকে এখন আমরা যে নদীতে চলতেছি, এই নদীর নাম হচ্ছে গণেশপুরা নদী। তো এই গণেশপুরা নদী ধরে আমরা আরও বেশ খানিকটা সময় এগিয়ে চলব। এই মুহূর্তে আমাদের ডান পাশটায় হচ্ছে মেহেন্দিগঞ্জ, এবং বাম পাশেও মেহেন্দিগঞ্জের কিছু অংশ এবং ভোলা। তো বলতে পারেন ডান পাশে হচ্ছে বরিশালের মেহেন্দিগঞ্জ এবং বাম পাশে হচ্ছে ভোলা। তো অন্ধকারের কারণে কিছুই দেখা যাচ্ছে না। ছোট ছোট লাইট জ্বলে আছে, এগুলো হচ্ছে মাছ ধরার নৌকা, বিভিন্ন ট্রলার নৌকা। তো ভীষণ অন্ধকার, এরই মাঝে আমরা এগিয়ে চলতেছি। তো এই নদীর নাম বলেছি যে গণেশপুরা নদী। এরপরে আমরা কারখানা নদীতে ঢুকবো। তো তখন আবার আপনাদেরকে ভিডিওতে দেখাবো। দেখেন এই যে আমি আছি একদম লঞ্চের সামনে বাম পাশে ফ্যান্টারে। প্রিয় দর্শক, রাত 3:25 আমরা চলে আসলাম ভিসি রোড লঞ্চঘাট। তো এই ঘাটে অল্প কিছু যাত্রী নামতেছে। তো এদের নামা শেষ হলেই আবারও লঞ্চ ব্যাক গিয়ার দিয়ে পরবর্তী স্টপেজের উদ্দেশ্যে রওনা করবে। এখানে দেখেন লেখা আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, ভিসি রোড লঞ্চঘাট। ভিসি রোড লঞ্চঘাট ছেড়ে দিল। তো পরবর্তী ঘাট হচ্ছে গোপালিয়া লঞ্চঘাট। তো এখন এই দিকটাতে নদীর এমন অবস্থা যে সম্পূর্ণ টাইম সার্চ লাইট জ্বালিয়েই রাখা লাগে, লাইট বন্ধ করলেই বিপদ। দর্শক, লঞ্চ এখন আছে কারখানা নদীতে, আর এই হচ্ছে গোপালিয়া লঞ্চঘাট। তো গোপালিয়া লঞ্চ টার্মিনাল আর কি। এখানে এখন যাত্রী নামবে লঞ্চ। প্রিয় দর্শক, 3:50 আমরা গোপালিয়া লঞ্চঘাট দিলেহা পশ্চিম কাছিপাড়া লঞ্চঘাট। তো যাই হোক, পশ্চিম কাছিপাড়া লঞ্চঘাটে আমরা পৌঁছে গেলাম। আর এই ঘাটের নাম ভুল বলার কারণটা হচ্ছে পটুয়াখালী রুটে এটা আমার দ্বিতীয় ভ্রমণ। প্রথমবার যখন ভ্রমণ করেছিলাম সেটা প্রায় 7-8 বছর আগে। AR খান 1 লঞ্চে পটুয়াখালী থেকে ঢাকা গিয়েছিলাম। তো যেটার কোনো কিছুই তেমন আমার মনে নেই। আর এইসব ঘাটের নাম তো দেখেই নাই তখন, কারণ তখন ভিডিও করতাম না। তো যার কারণে এই দ্বিতীয় ভ্রমণে এসেছি। তো এই সমস্ত ঘাটের নাম আমার ভালো জানা নেই, গুগল ম্যাপ থেকে যেটা পেয়েছি সেটাই বলেছি, কিন্তু এসে দেখি যে নাম অন্যটা। পরিবেশ খুবই নীরব নিস্তব্ধ, যেহেতু প্রায় 4টা বাজে। আর এদিকে যাত্রীদের যার যার গন্তব্যে যাওয়ার জন্য অটোরিকশা আছে। তো যাদের বাসা একদম পাশেই তারা হয়তো হেঁটে যাবে, আর একটু দূরে হলে তারা এই অটোরিকশায় করে বাসায় চলে যাবে। তো আলাদ খোলা হয়ে গিয়েছে, এখনই ব্যাঘাট দিবে পূবালী 12 এবং পরবর্তী ঘাটের উদ্দেশ্যে রওনা করবে। আর সামনে যে নদীপথ রয়েছে সেটা কিছুটা রিস্কি,
নদী অনেকটা চিকন, তো দেখা যাক কিভাবে আমরা পার হতে পারি। সামনে একটা মাছ ধরার নৌকা আমাদেরকে সিগন্যাল দিচ্ছে একটু ঘুরে যাওয়ার জন্য। হয়তো সে অলরেডি জাল পেতেছে, তো তার জালের উপর থেকে যদি লঞ্চ যায় তাহলে জাল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তো এই যে দেখেন একটা সাদা একটা কি যেন ভেসে আছে নদীতে, তো ওটাই হচ্ছে এই নৌকার জালের এক মাথা এবং অন্য মাথা তার নৌকায়। তো এই জালের উপর দিয়ে যদি লঞ্চ যাইতো তাহলে মানে জাল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল, সেজন্যই সে বারবার লাইট দিয়ে সিগন্যাল দিয়েছে আমাদেরকে। সামনে একটা লাল সিগন্যাল আলো জ্বলতেছে নিভতেছে, তো ওই বাতিটার ওই পাশ থেকে আমাদের লঞ্চ বাম দিকে মোড় নিবে। আর এই জায়গায় নদীপথটা খুবই ডেঞ্জারাস, মানে নদীর অবস্থাটা খুবই ডেঞ্জারাস, তো যার কারণে লঞ্চ কোনোভাবেই গতি বাড়াতে পারতেছে না। একদম হালকা গতিতে খুবই সাবধানতার সাথে নদীপথ অতিক্রম করতে হচ্ছে, কারণ যে কোনো সময় হালকা পাতলা একটু ডানে বামে বেশি চলে গেলেই কিন্তু চরে আটকে যাওয়ার সম্ভাবনা। আর একবার চরে আটকে গেলে ভালোভাবে তাহলে তো বুঝতেই পারতেছেন, হ্যাঁ, পরবর্তী জোয়ার আসার আগ পর্যন্ত এখানেই চুপচাপ ঘাপটি মেরে বসে থাকতে হবে। সেজন্য এই দেখেন নদীর একদম পাশ ঘেঁষে যাচ্ছে, কারণ নদীর ওই পাশটাতে আবার চর, তো এই পাশে নদীতে পানি বেশি। আর ফুল টাইম সার্চ লাইট জ্বালিয়ে সামনের অবস্থাটা পর্যবেক্ষণ করা লাগতেছে। অন্যদিকে আমরা বরিশালের লঞ্চে যেমনটা দেখি যে মাঝে মাঝে সার্চ লাইট জ্বালায়, বেশিরভাগ সময়ই তারা নিরিবিলি চালাতে থাকে, কারণ সেক্ষেত্রে তাদের নদী বড় এবং চরে আটকে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কিন্তু এইসব রুটের ক্ষেত্রে সাবধানতা অনেক বেশি অবলম্বন করতে হয়। এই যে বাল্কহেড জাহাজটা, এটা একদমই আমাদের সামনে বরাবর ছিল, তবে অনেক হর্ন দেওয়ার পরে এটা একটু সাইড দিয়েছে, কিন্তু নদী মোটামুটি বড় হলেও এই পাশাপাশি অবস্থায় ঘেঁষেই যাওয়া লাগবে, কারণ নদীর ওই পারে গেলেই আটকে যাবে। খুবই ক্রিটিক্যাল একটা পরিস্থিতি আর কি, একদম নদীর পার ঘেঁষেই চলতেছে। আর লঞ্চের স্পিড দেখেন, মানে ঝিমাইতেছে। এখানে গতি বাড়ানোর কোনো সুযোগ নাই, স্পিড বাড়াইবেন আর ঘ্যাট করে চরে উঠে যাইবেন, পরে অনেক বয়ে থাকবেন, চা বানায় খাইবেন আর কি। তো ঠান্ডা মাথায় এই জায়গাটা অতিক্রম করতে হবে। সামনে পরবর্তী নদী যেটা গলাচিপা নদী, সেই নদীতে আবার পানি বেশি, কিন্তু এই জায়গাটা বিশেষ করে খুবই পানি কম। কারখানা নদীর এই জায়গাটায় এসে নদীটাও যেমন সরু, পাশে কম, তেমনিভাবে নদীর গভীরতাও অনেকটা কম অনেক জায়গা থেকেই, যার কারণে কিন্তু লঞ্চকে খুবই সাবধানতার সাথে চালানো হচ্ছে। গতি কমিয়ে দিয়ে আঁকা বাঁকা হয়ে এইবারে একবার ওই পারে একবার, এরকম আরও বেশ খানিকটা পথ অতিক্রম করলে তারপরে গলাচিপা নদী। তো ওই নদীতে প্রবেশ করে খানিকটা পথ অতিক্রম করার পরেই আশা করি এইরকম সমস্যাটা আর থাকবে না, অর্থাৎ চরে আটকে যাওয়ার যে একটা টেনশন, তো সেইটা আর থাকবে না, এরপরে ফ্রি মাইন্ডে চালানো যাবে। বর্তমানে প্রায় সব লঞ্চকেই কন্ট্রোলিং করা হয় হাইড্রোলিকের মাধ্যমে, কিন্তু এক যুগ আগেও যখন প্রায় সব লঞ্চকেই হুইলের মাধ্যমে ঘোরানো হতো, তখন এই সমস্ত জায়গা অতিক্রম করাটা কত কঠিন ছিল চিন্তা করা যায়। ঘড়িতে এখন 4:45 বাজে। তো এই মুহূর্তে আমরা কারখানা নদী থেকে একদম গলাচিপা নদীতে ঢুকে পড়েছি, আর এটা হচ্ছে গলাচিপা নদী। কি যে বলবো, পুরো গলা চাপে ধরা নদীর মতোই। এখান থেকে নদীর চওড়া অনেকটাই কম, যার কারণে লঞ্চকে খুবই সতর্ক এবং সাবধানতার সাথে চালাইতে হচ্ছে। হেডলাইট বন্ধ করা মানেই যেন বিপদ সংকেত। তো কোনো লঞ্চকে এত বেশি সময় হেডলাইট জ্বালিয়ে রাখতে দেখিনি এর আগে, আমি এই লঞ্চকে দেখতেছি প্রথম। মানে পটুয়াখালীর লঞ্চ হেডলাইট জ্বালিয়ে রাখা লাগে খুব বেশি পরিমাণে, দেখেন বন্ধ করারই কোনো ফুরসত নাই, কারণ নদী প্রচুর পরিমাণে আঁকা বাঁকা নদী, প্লাস নদীর চওড়াও কম এবং গভীরতাও অতটা বেশি না বলতে গেলে, তাই খুব সাবধানতার সাথে হেডলাইট জ্বালিয়ে রেখে চালাতে হচ্ছে। দর্শক, ঘড়িতে এখন 4:55 বাজে। এই মুহূর্তে আমরা বগা লঞ্চ ঘাটে পৌঁছে গিয়েছি। এই হচ্ছে বগা লঞ্চ ঘাট। এই তো মিস্টেক হয়ে গেল আমার, এই যে গরবদি নাকি চর গর্বদি,
কি জানি, যে কোনো একটা হবে। তো চর গরবদি অথবা চর গরবদি লঞ্চ ঘাট। তো এই ঘাটে এসে পড়েছি, এখন 4:55 বাজে, আর ফজরের আজানও দিয়ে দিয়েছে। আর আমার গলায় একটা ব্যাং ঢুকছে, আওয়াজ টের পাইতেছেন কেমন যেন গড়গড় করতেছে। হ্যাঁ, এবার ঠিক হয়েছে। একদিকে ট্রলার লঞ্চের সাথে বেঁধে মাল নামাচ্ছে ওই পাশে, আর এখানেও বেশ কিছু মাল নামবে, দেখেন নামতেছে, আর যাত্রীও নামতেছে। আর এটা হচ্ছে চর গরবদি নাকি চর গরবদি লঞ্চ ঘাট। আসলে এই জায়গায় মানে এই রুটে আমি এই প্রথম, এর আগে পটুয়াখালী রুটে, পটুয়াখালী থেকে ঢাকা গিয়েছিলাম অনেক আগে, 2016-17 দিকে। তো তখন ইউটিউবিং তো দূরের কথা, মোবাইলই ছিল না আমার। আর এই হচ্ছে দ্বিতীয়বার আমার পটুয়াখালী রুটে আসা, তো যার কারণে এই সব ঘাট সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। তো এখানে চর গরবদি নাকি চর গরবদি আল্লাহই জানে। আপনারা জানলে ভালোভাবে সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন আমাকে, এই ঘাটের মূল নামটা কি আসলে। আর এই দেখেন যাত্রীও নামতেছে, মালও নামতেছে। তো এই ঘাটে সম্ভবত একটু সময় নিতে পারে। আর ওই পাশে কিছু মালামাল নামতেছে ট্রলারে, একটু জুম করে দেখাই। এই যে দেখেন বেশ কিছু বস্তা নামতেছে, তো নামানোর কাজ এখনো চলমান। 6 মিনিটের ভিতরে কাজকর্ম সেরে ঘাট ত্যাগ করলো। এখন 5:01 বাজে। তো 4:55-তে ঘাটে ভিড়ে ছিল লঞ্চটি, এবং 5:01-এ ঘাট ছেড়ে দিয়েছে। আর ওদিকে ট্রলারে এখনো মাল নামতেছে, ওটা কমপ্লিট হয় নাই, কিন্তু ঘাটে যেহেতু মাল নামায় এবং যাত্রী নামায়, বাপরে, সেজন্য কিন্তু লঞ্চ ছেড়ে দিয়েছে। এবং এখন সামনে হচ্ছে বগা লঞ্চ ঘাট। তো দেখা যাক বগা যেতে কতক্ষণ লাগে। আর এই হচ্ছে ফেরিঘাট। তো এখানে বেশ কিছু গাড়ি এসে অপেক্ষমান, ফেরির অপেক্ষায় আছে। তো এটাও হচ্ছে এই চর গরবদি অথবা চর গরবদি ফেরিঘাট। তো এখানে এখনো ব্রিজ হয় নাই, যার কারণে এই গাড়িগুলো দেখেন, ট্রাক বাস সব আছে একবারে সম্মিলিত এই ঘাটে অপেক্ষমান। ফেরি আসলে ফেরিতে করে ওই পারে যাবে। একটা ফেরি এখানে দেখা যাচ্ছে, কিন্তু ফেরিটা হয়তো অকেজো, আর ফেরিটা আছে ওই পারে। ও আচ্ছা, আমি বলেছিলাম যে বগা লঞ্চ ঘাটে যেতে কতক্ষণ লাগে দেখব। আসলে যেহেতু এখানে ব্রিজ নেই, যার কারণে কিন্তু যাত্রীরা এই পার ওই পার নামাটা সমস্যা। তো এই পারে হচ্ছে চরগরবদি, আর ওই যে দেখেন সামনেই হচ্ছে বগা লঞ্চ ঘাট। মানে বলতে গেলে এপার ওপার, নদীর এই পারে একটা ঘাট, ওই পারে একটা ঘাট, এবং ওখানেও আমাদের লঞ্চ ঘাট করবে। ঠিক যেমনটা দেখা যায় ওই হুলারহাট ভান্ডারিয়া রুটে স্বরূপকাঠি এবং ইন্দেরহাট লঞ্চ ঘাট, একবারে এপার ওপার দুইটা ঘাট। তো সেখানে তো নদী অনেক বড়, এখানে নদী একদম ছোট। এত ছোট নদীতেও এখন পর্যন্ত ব্রিজ কেন হলো না, আর এরকম ভোগান্তি হচ্ছে মানুষের,
এই যে এই পাশে ফেরিটা আছে, ফেরিতে গাড়ি উঠতেছে। তো এই গাড়ি নিয়ে ফেরি ওই পাশে যাবে, গাড়ি নামবে, আবার ওই পাশ থেকে গাড়ি উঠবে। সবসময় ফেরি চলমান মনে হয় এখানে। আর এই হচ্ছে লঞ্চঘাট। তো চর গরবদি লঞ্চঘাট থেকে ছেড়ে আমাদের বগা লঞ্চঘাটে আসতে সময় লেগেছে মাত্র 3 থেকে 4 মিনিট। তো এখন 5টা 5 বাজে আর আমরা চলে এসেছি বগা লঞ্চঘাটে। তো বলতে পারেন একদম সবচেয়ে সংক্ষিপ্ত দূরত্বের 2টা ঘাট। কি বললো এটা, যাই হোক কি বলছে উনি জানে। লঞ্চঘাটটা মোটামুটি বড়ই, 2টা পল্টন রয়েছে এখানে এবং ওঠানামার জন্য 2টা ব্রিজের মতো করা। তো এইটা চলমান। আরে বাপরে কি ধাক্কাটা মারছে। তো বগা লঞ্চঘাটে এসে পৌঁছে গিয়েছি। সম্ভবত এরপরে আর একটা লঞ্চঘাটই বাকি আছে, সেটা পটুয়াখালী। আর দেখা যাক এখন এই ঘাটে কতক্ষণ সময় লাগে। তো বগাটা তো পটুয়াখালী রুটের একটা প্রসিদ্ধ লঞ্চঘাট, কারণ আপনারা জানেন যে লঞ্চের একদম রুটের উপরেই লেখা থাকে যে ঢাকা, বগা, পটুয়াখালী। তো সেই হিসেবে এটা খুবই প্রসিদ্ধ একটা লঞ্চঘাট এবং ঘাটটাও মোটামুটি বড় এবং যাত্রীও নামতেছে বেশ পরিমাণে। তো আমরা বগা লঞ্চঘাটে পৌঁছে গেলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 5টা 6 মিনিট আর কি। তো স্টাফ একজন বলেছিল যে পটুয়াখালী পর্যন্ত যেতে হয়তো 6টা বাজতে পারে। তো দেখা যাক কতক্ষণে আমরা পটুয়াখালীতে পৌঁছতে পারি। দর্শক, আমরা ভিডিও স্কিপ করেছিলাম, লাগাতার 5 মিনিট ধরে যাত্রী খালি নামতেই আছে বলতে আসি না। হগল যাত্রীকে এখানেই নেমে যাইবে নাকি? বেমালা যাত্রী নামতে আছে কলম এই বগা লঞ্চঘাটে। এখনও দেখেন নামতেই আছে। আমরা গাড়ি আইছিলাম 5টা 5 মিনিটে, এখন 5টা 10 বাজে গেছে, এখনও কলম যাত্রী নামতেই আছে। হ্যাঁ, ওই দেখেন এখনও নামে। তো আমি এখন একটু নিচে যাবো, নিচে যাই দেখবো যে যাত্রী কি পরিমাণে আছে। অবশ্য প্রচুর পরিমাণে যাত্রী এসেছে। আর যেহেতু রুটে মাত্র একটা লঞ্চ চলমান, সেহেতু সমস্ত যাত্রী এক লঞ্চেই ওঠে এবং ঈদের মতো ভিড় হয়। তো আজকে দেখেছি ছাদেও বেশ কিছু মানুষ শুয়েছিল। তো এত যাত্রীর মাঝখানে ভিডিও করাটা আসলেই দৃষ্টিকটু এবং সেটা সকলের জন্য বেমানান, কারণ এই ডেক শ্রেণীর যাত্রীরা বসে থাকে, শুয়ে থাকে। তো ওই পরিস্থিতিতে হুটহাট ভিডিও করাটা আসলে এটা সবাই প্রস্তুত থাকে না। তো সেজন্য আর কি আজকে আপনারাও দেখেছেন যে ভিডিওর ভিতরে কিন্তু আমি ডেক শ্রেণীটা অত ভালোভাবে বিশেষভাবে আর কি তুলে ধরি নেই। তো যাত্রী প্রচুর পরিমাণে হয়েছে, শুধু এটুকুই জেনে রাখেন। এইদিকে গাড়ি লোড করে ফেরিটা ছেড়ে দিয়েছে। এই যে ফেরিটা যাচ্ছে ওই পারে, তো ওই পারে গিয়ে আবার গাড়ি নিয়ে এই পারে আসবে। বাইরে ভাই, যাত্রী কি সব এই ঘাটেই নামবে নাকি? ঘটনা কি? 8 মিনিট পর্যন্ত উড়াধুরা যাত্রী নেমেছে। তো এখন যাত্রী আর নেই বলতে গেলে নামার মতো। বাকি যারা লঞ্চে আছে এরা মনে হয় সব পটুয়াখালী যাবে। তো যাত্রী নামা শেষ। আর এদিকে আকাশ সুবে সাদিক, মানে ভোরের আভাস পাওয়া যাচ্ছে। তো সাথে সাথে 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টিও পড়তেছে, যদিও অতটা মেঘাচ্ছন্ন না। আর এইদিকে দেখেন ভোরের আভাস পাওয়া যাচ্ছে। তো ফজরের সময় হয়ে গিয়েছে, বেশ কিছুক্ষণ আগেই আজান দিয়েছে। তো এখন আমি নিচে চলে যাব, একদম ছাদের সর্বোচ্চ ছাদের উপরে আছে। আইরে যাত্রী এখনো করতে আহে, ঘটনা কি? লঞ্চ ছাড়ার পরে নিচে যাব এরকম চিন্তা ভাবনা নিয়ে বসে রয়েছি। আর দেখেন যাত্রী নামে, দরজা নামে, দরজার ফ্রেম নামে। কই যাইতাম? 5টা 15-তে বগা লঞ্চঘাট থেকে পুবালি 12 ব্যাক গিয়ার দিচ্ছে। তো প্রচুর পরিমাণে যাত্রী নেমেছে, অধিকাংশ যাত্রী নেমে গিয়েছে বগা লঞ্চঘাটে।
তো এবার পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা। আর পটুয়াখালী পৌঁছতে আশা করি সকাল হয়ে যাবে। এবং এই যে ট্রলারটা দেখেন, ওই পাশে যে ট্রলারটা ছিল মাল নামিয়েছে, একদম ভরপুর কামিয়াব হয়ে গেল ট্রলারটা মাল নামাতে নামাতে। তো এখন পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা করে দিলাম আমরা। তো এবার একটু নিচে যাই, দেখি কি অবস্থা। প্রিয় দর্শক, সকাল হয়ে গেল আর আমরা বগা লঞ্চ ঘাট থেকে ছেড়ে এসেছি 5টা 15 মিনিটে। এখন ঘড়িতে 5টা 40 বাজে। তো এই 25 মিনিট যাবৎ একটানা আমাদের লঞ্চ মিডিয়াম গতিতে চলতেছে। পটুয়াখালী ঘাট পর্যন্ত পৌঁছতে আরও বেশ খানিকটা সময় লাগবে। তবে সকালের মিষ্টি হাওয়া, পাখির কিচিরমিচির ডাকাডাকি সব মিলিয়ে নৌপথে সকালটা হচ্ছে বেস্ট একটা মুহূর্ত। আপনি লঞ্চ ভ্রমণ করলে যদি এরকম একটা সকাল যাপন করতে পারেন তাহলেই আপনার নদী ভ্রমণ সফল। আর আমি এখনও টিকিট সংগ্রহ করি নাই, তবে লঞ্চে যখন ইচ্ছে তখনই টিকিট নেওয়া যায়, কারণ কাউন্টার লঞ্চেই থাকে। তো এখন আমি টিকিট কেটে নিব। টিকিট কত করে? একটা দিন। ডেক শ্রেণীর টিকিট হচ্ছে 500 টাকা করে। তো সেই হিসেবে বর্তমানে পটুয়াখালীর লঞ্চে সর্বনিম্ন ভাড়া হচ্ছে 500 টাকা। এখানে ভাড়া 2বার করে লেখা আছে, তার মধ্যে বাম পাশেরটা হচ্ছে সরকার অনুমোদিত আর ডান পাশেরটা হচ্ছে তারা যেটা রাখতেছে বর্তমানে আর কি। তো এক্ষেত্রে ডেক শ্রেণীর ভাড়া সরকার নির্ধারিত হচ্ছে 503 টাকা আর তারা রাখে 500 টাকা। তো তারা এক্ষেত্রে আমাদেরকে বিশাল ছাড় দিয়েছে, একদম 3 টাকা কমিয়ে মাত্র 500 টাকা রাখতেছে। তো আমরা খুবই সুলভ মূল্যে যাতায়াত করতে পারতেছি। বিষয়টা ভালো না? ভালোই তো। রোটেশন করে একটা লঞ্চ দিতেছে প্রতিদিন, যাত্রীরা ভোগান্তিতে পড়তেছে। তাও তো একটা বড় লঞ্চ ছিল আজকে, যেদিন একটু ছোট লঞ্চ থাকে তখন কি হয়, যাত্রীরা ভোগান্তিতে থাকে, ছাদে করে যাতায়াত করে, তারপরেও দিন শেষে ভাড়া 500 টাকা। কি আশ্চর্য! এদের কারণে, মানে এই সমস্ত খাইস্টেমের কারণে লঞ্চ সেক্টরের বদনাম এবং লঞ্চ আস্তে আস্তে বিলুপ্তির পথে যাইতেছে। তো যাই হোক, রাগের মাথায় অনেক কিছু বলে ফেলছি, বেশি খারাপ বলে ফেললে মাফ করে দিয়েন। তো মোটামুটি বেশিরভাগ যাত্রী নেমে গিয়েছে বগা ওদিকে। এখন লঞ্চ কিছুটা খালি খালি দেখা যাচ্ছে। আর প্রপেলার থ্রাস্ট দেখেন, একদম আহামরি গতিতে চলতেছে বলবো না, তো মিডিয়াম ফাস্ট গতিতে চলতেছে আর কি। এটা হচ্ছে 3 তলার পেছনে ডেক শ্রেণীর ছোট্ট স্পেস। তো এই জায়গাটায় কেবিন কমফোর্টেবল না, কারণ প্রচুর আওয়াজ এবং কাঁপাকাঁপি হয়, ইঞ্জিন যেহেতু বরাবর নিচে। তো এখানেও প্রচুর যাত্রী ছিল, তবে তারা নেমে গিয়েছে। এদিকে অজুখানাও আছে এবং এই পাশের খোলা স্পেসটাই হচ্ছে নামাজের স্থান। তো এখন আমরা এই সিঁড়ি দিয়ে ছাদে চলে যাব। ফানেল, এখানে মনে হয় একটা লোগো লাগানোর চিন্তা ভাবনা ছিল, কিন্তু লোগো লাগানো নেই। আর লঞ্চকে নতুন করে রং করা হয়েছে। এই হচ্ছে হাইড্রোলিক। এবং পটুয়াখালীর নদী দেখেন কত সুন্দর। সকাল সকাল সাদা বগ উড়ে যাচ্ছে। এদিকে পানিতে নেমে মহিষ মাছ খায় না পানি খায় আল্লাহ জানে। ঘড়িতে এখন 6টা 12 বাজে। আশা করা যায় অল্প সময়ের মধ্যেই আমরা পটুয়াখালী ঘাটে পৌঁছে যাব। এই হচ্ছে পানির ট্যাঙ্কি আর এদিকে সেন্ট্রাল এসি। লঞ্চে প্রাইভেট এসি এবং সেন্ট্রাল এসি উভয়টাই থাকে, তবে এই প্রাইভেট এসিগুলো হচ্ছে শুধুমাত্র ভিআইপি কেবিনের জন্য, যেখানে আপনি ইচ্ছে করলে টেম্পারেচার বাড়াতে পারবেন, কমাতেও পারবেন। বাকি সেন্ট্রাল এসির মাধ্যমে ভেতর পাশের করিডোর এবং কেবিনগুলোকে ঠান্ডা রাখা হয়। তো সবগুলো কেবিনে এসি ভেন্টিলেটর আছে, কিন্তু আপনি মনে চাইলেও এসি বন্ধ করতে পারবেন না বা টেম্পারেচার কমাতে বাড়াতে পারবেন না। এখান থেকেই পটুয়াখালী শহর দেখা যাচ্ছে। তো আমরা এই যে নদী, এই নদী দিয়ে এখানে একটা মোড়, এই ডানে মোড় নিয়েই তারপরে পটুয়াখালী লঞ্চ ঘাট। আর হয়তো 5-10 মিনিট লাগতে পারে ঘাটে পৌঁছাতে। এখানে হচ্ছে মাস্টার ব্রিজ এবং ড্রাইভিং রুম। তো এই যে ড্রাইভিং রুম, আর এটা হচ্ছে মাস্টার ব্রিজ। তো একজন মহিলাকে দেখে মনে হচ্ছে মাস্টারের ভূমিকা পালন করতেছেন।
পূবালী গ্রুপের পতাকা দেখা যাচ্ছে। ঘাটের একদম কাছাকাছি চলে আসছি আমরা। এই যে দেখেন পটুয়াখালী শহর দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এখনও আমরা গলাচিপা নদীতেই আছি। তো সামনেই হচ্ছে 3 নদীর মোহনা। এই যে সামনে ডান দিকে চলে গিয়েছে লাউকাঠি নদী, আর বাম দিকে চলে গিয়েছে গলাচিপা নদী। তো এখান থেকে বাম দিকে মোড় নিবে গলাচিপা নদী আর কি। তো গলাচিপা রুটের যে সমস্ত লঞ্চ ছিল, তো যদিও রুটটা বন্ধ হয়ে গিয়েছে তারপরেও বলি, তো ওই সমস্ত লঞ্চ পটুয়াখালী ঘাট করে তারপরে আবার এই গলাচিপা নদী ধরে চলে যেত গলাচিপা লঞ্চ ঘাটের দিকে। আর ডান দিক থেকে শুরু হয়েছে লাউখালী নদী। তো যেহেতু লঞ্চ ঘাটটা লাউখালী নদীতেই পড়েছে, তো সেই কারণে লঞ্চকে সামান্য একটু ঢুকতে হবে লাউখালী নদীতে। এখান থেকে একটু জুম করে দেখাই, এই যে দেখেন লঞ্চ ঘাট দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এখন আমরা সংক্ষেপে পূবালী 12 লঞ্চের দোতলার কেবিন এরিয়াটা একটু ঘুরে দেখব, কারণ প্রায় সম্পূর্ণ লঞ্চ দেখা হয়ে গেলেও এই জায়গাটা বাকি আছে। এই হচ্ছে ভিআইপি জোনের দরজা, আর গলির শেষ মাথা হিসেবে এইখানে টয়লেট আছে এবং ওই পাশেও টয়লেট আছে, যেটা একটু আগে দেখিয়েছি। তো ভিডিওর পার্ট 1-এ 3য় তলার কেবিন সংখ্যাটাও দেখিয়েছিলাম, কিন্তু দোতলায় দেখানো হয় নাই। তো এখন দোতলার কেবিন সংখ্যাটা দেখব। 3 তলায় ছিল মোট 71টি, আর এখন দেখতে পাচ্ছি 34টি দোতলায়। তো 71 আর 34 মিলে হচ্ছে 105। তো সেই হিসেবে সংখ্যায় আমরা 105টা কেবিন পেলাম, আর লঞ্চঘাটেও অলরেডি প্রায় পৌঁছে গিয়েছি আমরা। তো যদি ভিআইপি জোনের কেবিনগুলো আলাদাভাবে গণনা করা হয়, তো সেই হিসেবে 110টা বা 15টা কেবিন হতে পারে এই লঞ্চে। দর্শক, পটুয়াখালী লঞ্চঘাটও কিন্তু বেশ বড় সড়ো, একদম 1, 2, 3টা পল্টন রয়েছে বড় লঞ্চের জন্য, আর ওই পাশে আবার ছোট লঞ্চের জন্য একটা পল্টন রয়েছে। তো বলতে পারেন এই ঘাটে মোট 4টা পল্টন রয়েছে লঞ্চ ঘাট দেওয়ার জন্য আর কি। তো দর্শক, এখনও যারা ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তবে এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন নাই ভাই, কিপটামি করেন না। বিশ্বাস করেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না, নির্ভয়ে লাইক করে দিতে পারেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলেন। এবং ভিডিওটি কেমন লেগেছে, আপনি কোথা থেকে দেখতেছেন, আর কী টাইপের ভিডিও দেখতে চান, সব কিছুই কমেন্টে জানিয়ে দিবেন। সবশেষে আপনার ভ্রমণ প্রিয় লঞ্চ প্রিয় বন্ধুদের নিকট ভিডিওটি শেয়ার করে দিবেন। দর্শক, ঘড়িতে এখন 6টা 25 বাজে। তো এই মুহূর্তে পূবালী 12 পটুয়াখালী ঘাটে মাথা ঠেকিয়ে দিল। তো আমাদের যাত্রার পরিসমাপ্তির ঘন্টা বেজে গিয়েছে, আর লঞ্চের পেছনের অংশ এখন একটু ডান দিকে চাপিয়ে দেওয়া হবে, যাতে যাত্রীরা সহজে নামতে পারে। গন্তব্যে পৌঁছে গিয়েছি, এখন আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। আছি দোতলায় একদম সামনে। এখন এই সিঁড়ি বেয়ে নিচে চলে যাব। আর এইখানে সিঁড়ির এই পাশে আছে পূবালী 12 লঞ্চের আরেকটা ছবি। এইখানে কে যেন কবুতর নিয়ে আসছে, এটা কি কবুতর না? হ্যাঁ, তো ঢাকা থেকে কবুতর নিয়ে আসছে গ্রামের বাড়িতে। তো এখন টিকিটটা শো করে এখান থেকে বেরিয়ে যেতে হবে। টিকিট ছাড়া কিন্তু বেরোতে দিবে না। বাপরে, এনে তো যাত্রী চাইতে গাড়ির ড্রাইভারই বেশি মনে হইতেছে, ডাকাডাকির ঠেলায় পুরা। তো পূবালী 12 লঞ্চ, ধন্যবাদ তোমাকে, পটুয়াখালী পর্যন্ত নিয়ে আসলা। তো পূবালী 12 লঞ্চ যাত্রী সেবার ক্ষেত্রে টাইম মেনটেন, পরিষ্কার পরিচ্ছন্নতা, ভালো ব্যবহার সব দিক দিয়েই 10-এ 10 পাওয়ার মতো। কিন্তু অভিযোগ তো থাকবেই, সেটা হচ্ছে মাত্র একটি লঞ্চ চালানো হচ্ছে এই রুটে, যেখানে এত পরিমাণ যাত্রী হয়। সেক্ষেত্রে অবশ্যই 2টা লঞ্চ রাখা যায়, তখন যাত্রী ভোগান্তি কিছুটা হলেও কমে যাবে। আবার এত বড় লঞ্চ হওয়া সত্ত্বেও যেহেতু ভিড় হয়েছে, তখন আর একটু ছোটো ডাইমেনশনের লঞ্চ হলে তো আরও কষ্ট হবে, ভোগান্তি হবে। আরেকটা বিষয় হচ্ছে ভাড়া। তো 500 টাকা ভাড়াটা আমার কাছে একটু বেশিই মনে হলো, যেখানে বরিশাল রুটে 300 টাকা, ভান্ডারিয়া রুটের মতো দূরত্বে 400 টাকা, আর এইখানে 500 টাকার কোনো কমতি নেই। এটা একটু বেশিই মনে হলো আমার কাছে। তো এই 2টা দিক বিবেচনা করলে আশা করি একদম 100-তে 100, মানে 10-এ 10 পেয়ে যাবে এই রুটের লঞ্চ। প্রিয় দর্শক, এই ভিডিওটি এখানেই শেষ করতেছি। পরবর্তী নতুন ভ্রমণ ভিডিও আসতে কিছুদিন দেরি হতে পারে, কারণ সামনেই আমার পরীক্ষা আছে। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, বেশি বেশি লঞ্চ ভ্রমণ করুন, আর দায়িত্বটাও পালন করে ফেলুন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।